আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেই অধ্যায় সম্পর্কে জানব। বেসিক থেকে শুরু করে অনুশীলনী এবং সিকিউ বা সৃজনশীল প্রশ্ন সব ধরনের প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। এই প্লেলিস্টে একটা কমপ্লিট কোর্স হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথমটা সরল মুনাফা রিলেটেড, অথবা আমরা মুনাফা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে কিছু বেসিক বিষয় জানতে হবে, তাই না? আর তোমরা অলরেডি এসব জানো, তারপর আমি একবার করে পড়ে দিচ্ছি। নোটের জন্য লিখে দিছি। মুনাফা কি? মুনাফাকে ইংরেজিতে প্রফিট বলা হলেও আমরা সহজেই বুঝি কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, এটা হচ্ছে মুনাফা, তাই না? ঠিক একই কথা, কোনো পণ্য ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি দামে বিক্রয় করা হয়, যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে আমরা মুনাফা বলি। যেমন 100 টাকা একটা বই কিনে 120 টাকা বিক্রি করা হলো, তাহলে মুনাফা কত? 120-এর থেকে 100 টাকা বাদ দাও, কমপ্লিট। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা পণ্য যে দামে ক্রয় করা হয় বা যে দামে কেনা হয় তাকে বলতেছি ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা একটু বোঝার জন্য একটি কলম 15 টাকায় কেনা হলে ক্রয় মূল্য 15 টাকা, একটা উদাহরণ দিয়ে নিয়ে আসছি, তাই না? ওকে, বিক্রয় মূল্য কি সেটাও তোমরা পারো অলরেডি। যে দামে কোনো পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। আচ্ছা, এখানেও এরকম একটা এক্সাম্পল বলা আছে। যাই হোক, এসব নিয়ে আমরা কথা না বাড়াই। প্রথমেই আসো মুনাফা নির্ণয়ের সূত্র কি। আমরা অলরেডি ফার্স্ট লাইনেই শিখে আসলাম যে কোনো একটা পণ্য কম দামে কিনে যদি বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেখানে একটা অতিরিক্ত অর্থ আসে, তাকে আমরা বলতেছিলাম মুনাফা। আচ্ছা, ঠিক একইভাবে এখানে বিক্রয় মূল্যটা বড় ক্রয় মূল্য এর থেকে, তাই না? বেশি থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মুনাফা পাওয়া যাবে। ঠিক একইভাবে একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে যে 200 টাকা দিয়ে একটা বই মনে করো কিনলাম, সেখানে আমি বিক্রি করলাম, এখানে 200 টাকা একটা বই বিক্রি করা হয়েছে যার ক্রয় মূল্য ছিল 150 টাকা, তাহলে মুনাফা হয়ে গেছে 200 বিয়োগ 150, মানে 50 টাকা। আচ্ছা, যদি এমন হয় যে আমি 200 টাকা দিয়ে কিনলাম কিন্তু বিক্রি করলাম 150 টাকা, তাহলে আমার ক্ষতি হয়ে গেল না? ঠিক এই টার্মটা এখানে চলে আসছে। ক্ষতি কি? কোনো পণ্য যদি ক্রয় মূল্যের চেয়ে কম দামে বিক্রয় করা হয় তাহলে ক্ষতি হয়। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম, তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। এই যে এখানে কিন্তু বিক্রয় মূল্যটা আগে আর এখানে বিক্রয় মূল্যটা পরে। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে ক্ষতির পরিমাণ হয় 20 টাকা, তাই তো? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টার্ম দেখি। এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদেরকে একটু বুঝতে হবে। বলা হচ্ছে মুনাফার শতকরা হার। শতকরা বলতে কি বুঝতেছি? আচ্ছা, আমি যদি বলি যে আমি 1000 টাকা দিয়ে একটা বই কিনলাম, বিক্রয় করলাম আমি 1200 টাকা, তো তুমি বলবে না যে লাভ হয়ে গেছে, অতিরিক্ত মুনাফা পাচ্ছি, তাই না? এটা অতিরিক্ত যেটা পাচ্ছি সেটাই তো মুনাফা। আচ্ছা, তাহলে আমার মুনাফা কত? তাহলে বলবা যে সুন্দর করে যোগ করে মুনাফা, না বিয়োগ করে? তোমরা তো বিয়োগই করবে আমি যতই বলি না কেন। আচ্ছা, তাহলে বলো তো কত হয়? 200 টাকা। এখন কথা হচ্ছে আমার তো ব্যবসার ইনভেস্ট হচ্ছে 1000 টাকা। আমি যদি 100 টাকায় ব্যবসাটা শুরু করতাম তাহলে আমার এইখানে লাভ হইতো কত, মুনাফা হইতো কত? 100 টাকার জন্য যে মুনাফা তাকে বলতেছি 100 টাকার মুনাফা, বা 100 মানে শতকরা মুনাফা। তোমরা ঐকিক নিয়ম করে আসছো না? ঐকিক নিয়ম, ঠিক ঐকিক নিয়মটাই এইখানে ব্যবহার হচ্ছে, তাই না? ওকে, ঐকিক নিয়ম কি বলতেছে? যে 1000 টাকায় ক্রয় করে মুনাফা হয় কত? তুমি বলবা 200 টাকা। ওকে, তাহলে 1 টাকায় যদি আমি ব্যবসাটা শুরু করতাম তাহলে মুনাফা কত হইতো? 200 ভাগ 1000, এরকম করে লিখবা না? তখন যদি বলে যে শতকরা তোমার কত টাকা মুনাফা হয়, তখন তুমি কি 100 নিয়ে নিবা না? আমি এখানে আরও অনেক কথা লেখা দরকার, লিখি নেই শর্টকাট বোঝানোর জন্যে, যেন তুমি তাড়াতাড়ি বুঝতে পারো, কিন্তু বিস্তৃত শেখাচ্ছি। তখন এখানে তুমি 100 নিয়ে আসো, তাই না? আচ্ছা, তার মানে কি মুনাফা ভাগ যে টাকা দিয়ে ব্যবসা করি, এই যে মুনাফা, এটা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে আসল, তাই না? মূলধন বা ক্রয় মূল্য, আর এটা হচ্ছে মুনাফা, আর এটা কি 100 দিয়ে গুণ? একই কথা, মুনাফার হার, মুনাফা ভাগ ক্রয় মূল্য, এই যে উপরে মুনাফার নিচে ভাগ ক্রয় মূল্য, তার সাথে বাইরে গুণ হচ্ছে 100, যে 100-র জন্য তুমি নির্ণয় করতেছো। জাস্ট এই এত বড় ঐকিক নিয়মটাকে শুধু এইটুক নিয়ে আসছি। এত বড় আমরা ঐকিক নিয়মটা করবো না, শুধু এইটুক করবো, এই যে এইটুক।
এইটুক লিখলেই আমার মুনাফার হার নির্ণয় হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকেও নির্ণয় করতে পারবো, আমি যদি মাত্র 10 টাকা দিয়ে একটা কলম কিনতাম, 10 টাকায় কলম কিনে বিক্রি করলাম মনে করো 8 টাকা, তাহলে আমার কি লাভ হইল না লস হইল? লস হয়ে গেল। আমি 10 টাকা দিয়ে কিনে বিক্রি করলাম 8 টাকা, 2 টাকা লস হইল। আমি যদি 100 টাকায় কিনে বিক্রি করতাম তাহলে কত টাকা বিক্রি হইতো, বা আমার লস হইতো না লাভ হইতো? এই 100 টাকার মানে 100 টাকার দৃষ্টিতে যদি আমরা দেখি পার্সপেক্টিভে, তাহলে আমরা কি বলবো, যে ভ্যালুটা আসবে তাকে আমরা বলবো ক্ষতির হার। ঠিক এক কথাটা এখানেই বলা আছে। ক্ষতি কি? ক্ষতি বিয়োগ ক্রয় মূল্য গুণ 100, একই কথা, জাস্ট লাভের ক্ষেত্রে মুনাফা বলতেছি আর ক্ষতির ক্ষেত্রে ক্ষতিই বলতেছি, তাই না? লসের ক্ষেত্রে ক্ষতি বলতেছি। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি, যেটা তোমরা অলরেডি বুঝতে পারার কথা। এখন আমরা এখানে আর কথা না বলি, আমাদের পরবর্তী টার্ম। আচ্ছা, মুনাফা, লাভ, ক্ষতি, এইখানে জাস্ট কি করে দেয়া আছে, ওই যে কয়টি কথা আমরা একটু আগে শিখে আসলাম ঠিক বাংলায় লিখে দেওয়া আছে, একদম সূত্রের মতো করে, তোমরা যেন খাতায় নোট করতে পারো খুব সুন্দর করে। ওকে, এখন আমরা 3টা ছোট ছোট টার্ম দেখব। এই 3টা টার্মের মাধ্যমে আমাদের একদম সরল মুনাফার রিলেটেড বিষয়গুলো যে করে আসলাম, সব ধরনের ম্যাথের টাইপস কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ফার্স্ট কি দেখতেছি, বলতেছে যে একটি খাতা 50 টাকায় কিনে 65 টাকা বিক্রয় করা হলে মুনাফা কত? তা আমরা কি শিখে আসলাম, মুনাফা সমান, মুনাফা মানে লাভ হচ্ছে, মানে অতিরিক্ত বিক্রি করতেছি, তাহলে বিক্রিটা বড়, কেনাটা ছোট, তাহলে বলো বিক্রয় মূল্য। আচ্ছা, আমি তো স্পেলিং ঠিক লিখতে পারি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই না? আচ্ছা, ওকে, বিক্রয় মূল্য কত ছিল? 65 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে আমার মুনাফা হচ্ছে 15 টাকা। আচ্ছা, আমাদের ছোট্ট একটা সমস্যা, একদম ছোটোভাবেই সমাধান। আচ্ছা, পরে কি বলতেছে আমাদেরকে, যে 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করা হলো, এবার তো কমে বিক্রি করছি, তার মানে আমার ক্ষতি হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে বলো ক্ষতি কি সমান? ক্ষতি সমান কি? তাহলে আমার ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম, তাই বলে না কম দামে বিক্রি হওয়াতে ক্ষতি হয়ে গেছে, তাই না? ওকে, বিক্রয় মূল্য। এগুলো কিন্তু এমসিকিউয়ে আসবে, বড় ম্যাথ না, তাই ছোট ছোট জানতে হবে। এমনকি সূত্রটাই এমসিকিউয়ে আসবে, কয়েকটা দিয়ে কনফিউজ করে দেবে যেন ভুলে না যাও। ওকে, 180 তাহলে হবে 20 টাকা। আচ্ছা, এটা তো খুব ছোট ছিল, তোমাদের জন্য একদম ইজি ছিল। আশা করি তোমরা অনেক ভালো পারো, এটাও পারবে। ঠিক আছে, এখন বলছে কি, একটি পণ্য 25 টাকা মুনাফা হয়েছে, লাভ হয়েছে 25 টাকা, মুনাফা 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 বলা আছে কত? 25 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, মানে ক্রয় করা হয়েছে 100 টাকা। শতকরা হার আমরা কি জানি, মুনাফা পার্সেন্ট, মানে মুনাফার হার, তাই না? সমান কি, লাভ বা ক্ষতি, এখানে কি মুনাফা, মুনাফা এর সাথে কি ভাগ হবে ক্রয় মূল্য, তাই না? আচ্ছা, এই লম্বা অবস্থায় থাকলেও তো সমস্যা ছিল না আমাদের, তাই না? মুনাফা সমান মুনাফা পার্সেন্ট সমান মুনাফা এর সাথে কি ভাগ ক্রয় মূল্য, এরকম করে ছিল তো। আচ্ছা, এইভাবেও লিখে দিচ্ছি, এর সাথে গুণ থাকবে 100, তাই না? আচ্ছা, মুনাফা কত? 25, আর ভাগ ক্রয় মূল্য কত? 100, তার সাথে গুণ হবে কত? 100, তাই না? আচ্ছা, ভাগ মানে তো আমরা এইভাবেও লিখতে পারি, 25 ভাগ 100 গুণ 100, তাই না? এখানে তো পার্সেন্ট হবে শেষে, তাই না? ওকে, পার্সেন্ট হবে, এখানেও তো আমরা লিখি নেই 100%। ওকে, এই যে 100 কেটে যাবে, এখানে একটা পার্সেন্ট থেকেই যাবে, তাহলে কত হয়? 25%। মানে 100 টাকার পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে তো 100 টাকার জন্য 25 টাকাই মুনাফা ছিল, তো 25%ই তো অ্যান্সার হবে, তাই না? আচ্ছা, ওকে, আমরা এখন একটা ছোট্ট বিষয় দেখি, একদম ছোট্ট বিষয়, কি সেটা? ওকে, মনে করো এখানে আমি, আর এখানে হচ্ছে তুমি,
খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কী শিখতেছি আগে বলবো না, শেখার পরে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? তোমার দোকান আছে, দোকান ঘর আছে বাজারে, কিন্তু তোমার এই মুহূর্তে তুমি যে খাতা কলম কিনে বিক্রি করবা তোমার কাছে টাকা নেই। তো আমাকে বলতেছো ভাইয়া আমাকে 1000 টাকা দেন। তখন আমি তোমাকে 1000 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম। নেয়ার সময় বলতেছো যে ভাইয়া আমি 1 বছর ব্যবসা করবো, এর বেশি করব না, 1 বছর পর আপনার টাকা ফেরত দিব। টাকা দেওয়ার সময় আমার সাথে কথা হইলো যে 1 বছর, ওকে 1 বছর তুমি রাখবা টাকাটা আমার কাছ থেকে নিয়ে, পণ্য কিনে বিক্রয় করবা। তো যদি আমার বিক্রি করে লাভ হয় তাহলে আমি আপনাকে 100 টাকার যদি দিতেন তাহলে আমি আপনাকে দিতাম 8 টাকা, মানে 100 টাকায় 8 টাকা। তার মানে কি সেটা 8% বোঝাচ্ছি না? এই যে 100-র চিন্তাতে শতকরা। আচ্ছা, তো 1000 টাকা দিলাম, যদি 100 টাকা দিতাম তাহলে তুমি আমার 8 টাকা দিবা। এখন আপনি কত টাকা দিবেন? 1000 টাকা। তার মানে ওই হিসাব করে আমি আপনাকে বছর শেষে টাকা দিব। যদি ক্ষতি হয় তাহলে আমি আপনাকে এটাই হিসেবে কম দিব, যদি লাভ হয় তাহলে এটা হিসেবে আপনাকে আমি লাভ দিব। সুদ আমি খাইতে চাই না যদিও। ওকে, তো চুক্তি হলো 1 বছর, ঠিক আছে, তুমি নিয়ে নিছো। এখন 1 বছর তুমি এখানে 1000 টাকা নিয়ে খাতা কলম বিক্রি করছো, মনে করো 1200 টাকা। কত টাকা বিক্রি করছো? 1200 টাকা বিক্রি করছো। তুমি যদি 1000 টাকায় কিনে 1200 টাকা বিক্রি করো তাহলে তোমার লাভ কত? তুমি তো তোমার লাভ চিন্তা করবা, লাভ, তাই না? তো 1200 থেকে 1000 টাকা তুমি বিয়োগ করবা, বলতেছো যে তোমার লাভ হয়েছে 200 টাকা। ঠিক আছে, এখন আমাকে যে তোমার টাকা ফেরত দেওয়া লাগবে, 1 বছর হয়ে গেছে, এখন ফেরত দিবা না? হ্যাঁ, কত টাকা ফেরত দিবা? তুমি 100 টাকায় আমাকে ফেরত দিবা, 100 টাকায় ফেরত দিবা, মানে লাভ দিবে নাকি? 100 টাকায় ফেরত দিবে 8 টাকা। এটা তো তোমার সাথে আমার চুক্তি। আমি যদি তোমাকে 1 টাকা দিতাম তাহলে তুমি কিভাবে দিতে আমাকে? একই শর্ত, 8/100, তাই না? ঐকিক নিয়ম। আমি তোমাকে তো 1000 টাকা দিছি, তাহলে তুমি আমাকে কি দিবা বলো তো? আচ্ছা, 8 নিচে থাকতেছে 100 গুণ 1000। তুমি ক্যালকুলেট করতেছো, 20 কেটে দিলাম, 8×10 80 টাকা। তুমি চিন্তা করতেছো ভাইয়াকে তো আমার 80 টাকা ফেরত দিতে হবে। তার মানে এই 1 বছরের চুক্তিতে তুমি আমার কাছে 8% হারে 1000 টাকা নিছো, আমাকে মুনাফা দিছো কত? 80 টাকা। আমাকে ফেরত দিতেছো তুমি কত? মুনাফা হিসাবে 80 টাকা ফেরত দিছো। আচ্ছা বলো তো, তুমি কি আমাকে 80 টাকা ফেরত দিবা নাকি আমার সাথে আমার টাকাটাও ফেরত দিবা 1000? হ্যাঁ, 1000। তাহলে আমার টাকা কত? সব মূলে আসল যোগ মুনাফা। তার মানে তুমি আমাকে 1000 যোগ 80 মানে 1080 টাকা দিবা। ওকে, এই তো তুমি আমাকে সব মূলে 1080 টাকা ফেরত দিবে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি আমাকে 1080 টাকা দাও, এত ক্যালকুলেট করছো, আমি তোমাকে ঠিক মুনাফার হার যেরকম একবারে তৈরি করছো না, এরকম একবারে তৈরি করা দেখাচ্ছি। দেখো তুমি এখানে কি করছো, আমাকে মুনাফার হারটা দিছো 8/100 মানে পার্সেন্ট। কোনো এক জায়গায় পার্সেন্ট লেখা থাকা মানে সেটা হচ্ছে 100/8 তারপর পাশে কে আছে? আমার আসল। এর সাথে গুণ করছো কি তুমি? এর সাথে গুণ করছো আসল। আর তোমার সাথে আমার চুক্তি হয়েছে কি? 1 বছর। এখন যদি তুমি কও যে না ভাই এখন আমাকে আবার ওই 1000 টাকা দেন, এবার ফেরত নিয়েন না, 1 বছর পরে আবার ফেরত দিব, তাহলে 2 বছর পরে তুমি আমাকে ফেরত দিতেছো মোটে, তাই না? তাহলে যদি সময় হয় 2 বছর, তো 1 বছরে তুমি আমাকে 80 টাকা দিলে, দ্বিতীয় বছর আমাকে কী দিবা? তুমি গুণ করবা না 2 দিয়া, যে আমি আপনাকে তাহলে 160 টাকা ফেরত দিব, সাথে 1000 টাকা দিব। তাহলে বলো, এর সাথে সময় তুমি গুণ করতেছো, সময় হবে বছরে। তাহলে বলো তো আমাকে ফেরত দিচ্ছ যেটা, সেটার নাম কি? এই মুনাফা কিনা? তখন হয়ে যাবে কি
এই মুনাফার জায়গায় তখন কি 80 টাকা হবে? না, এখন আমি এখানে বছর যত দিব, টাকা যত দিব, সেই হিসাবে তুমি আমাকে ফেরত দিবা না। তাহলে মুনাফা সমান আমরা বলতে পারতেছি আসল, এই যে আসল এর সাথে গুণ থাকতেছে সময়, এর সাথে গুণ থাকতেছে কে? মুনাফার হার। এটা কি মুনাফার হার না? এই যে মুনাফার হার। ওকে, তাহলে মুনাফার হার, তাই না? এটা হচ্ছে আমার একদম এত জগা খিচুড়ির থেকে একটা পিওর ছোট্ট লাইন, সেটা আমি একটু পরের পেজে তোমাকে দেখাইতে চাচ্ছি। আমি একটু লিখে রাখি এখানে যে মুনাফা সমান কি নির্ণয় করলাম আমরা? আসল থাকবে, তার সাথে গুণ হবে সময়, মানে কতদিন আমি রাখবো, সেটা অবশ্যই বছরে হইতে হবে, বছর। এর সাথে কি হবে? মুনাফার হার, মানে 100 টাকায় কত টাকা ফেরত দিব কিংবা নিব, এই কথাটাকে বলতেছি আমরা মুনাফার হার, শতকরায় মুনাফা, তাই না? আচ্ছা, এই কথাগুলো কি একটু যদি আমরা সংজ্ঞা লিখতে চাই বইয়ের ভাষায়, খাতা কলমে, তাহলে কেমন হবে একটু দেখি আমরা। প্রথম নাম্বার হচ্ছে মুনাফার হার কি? 100 টাকার জন্যে তুমি যদি 1 বছরের চুক্তি করো, 1 বছরের জন্য তুমি 100 টাকার জন্য আমাকে কত টাকা দিবা, বা তুমি আমার কাছ থেকে এক্সট্রা কত নিবা, যার সাথে চুক্তি হবে তার সাথে এরকম কথা, ঠিক? তাকে আমরা বলতেছি শতকরা 1 বছরের কারণে বার্ষিক, শতকরা বার্ষিক মুনাফা, এটাকে আমরা বলতেছি মুনাফার হার। সময় কি? সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হবে। 6 মাস হলে কিন্তু 1 বছর না, তখন 6 মাস হিসাবে তুমি যদি বছরে কনভার্ট করো তাহলে 0.5 হবে বছর, মানে অর্ধেক বছর। তুমি যদি 18 মাস হিসাব করো তাহলে কি হবে? 12 মাসে 1 বছর, আবার 6 মাস, তার মানে কি 1.5 বছর, 1.5 বছর। ঠিক একইভাবে তোমার এই সময়কালটা হিসাব হবে কি? বছর এককে। ওকে, আচ্ছা, এরপরে বলো সরল মুনাফা। সরল মুনাফা কি? আমি তো সরল মানুষ, তোমার কাছে 1000 টাকা দিছিলাম 1 বছরের জন্য, তুমি আমাকে 1080 টাকা ফেরত দিছো না? ওই 80 টাকা হচ্ছে আমার সরল রিটার্ন। এই সরল মুনাফাটাই হচ্ছে মুনাফা। তাহলে আমরা সরল মুনাফা নির্ণয় করা শিখলাম, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমি বলতে চাচ্ছি, আমরা তো বাংলা সারা জীবন শিখলাম, তো আমি তো বাংলায় কথা বললে অন্য দেশের মানুষ বুঝবে না। ব্যাংকিং, আমার ব্যাংক বাংলাদেশে আছে, বিদেশেও একটা ব্রাঞ্চ করব, তাদের সাথে হিসাব নিকাশ করতে গেলে আমাকে তো ইংরেজিতে কথা বলতে হবে। তো আমরা এই বাংলা জাস্ট শব্দগুলোর ইংরেজি টার্ম ব্যবহার করব, করে আমরা সলভ করব যেন তাড়াতাড়ি হয়, কম লিখতে হয়। চেষ্টা করে দেখি কম লেখা যায় কিনা। আমরা তো আবার অলস বাঙালি, একটু কম লিখতে পছন্দ করি না। দেখো, মূলধনকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতেছিলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট, AMOUNT, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূলধন বা আসল টাকা। ওকে, মুনাফার হার, হার মানে হচ্ছে রেট, ইংরেজিতে বলা হয় রেট, মানে তুমি যেই এককে নির্ণয় করবা তাকে দিয়ে ভাগ করে দিতে হবে। কোনো একটা রাশিকে কোনো একটা আরেকটা রাশির রেসপেক্টে ভাগ করলে দ্বিতীয় রাশিটার এককে মান পাওয়া যায়, এটাকে বলতেছে রেট ইংলিশে। আর রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হলো মুনাফা, রেট অফ ইন্টারেস্ট। ওকে, টাইম, সময়, এটা তো আমরা জানি। এখানে মুনাফার প্রফিট লিখছে, বাট ইন্টারেস্টও হবে। আই যেহেতু প্রথম অক্ষর, তাহলে ইন্টারেস্ট মনে রাখাটাই বেটার। আর সর্বমোট মূলধন, ওই যে সর্বমূল, তুমি আমাকে 1000 টাকা না 80 টাকা সহ 1080 টাকা ফেরত দিচ্ছ, সেখানেই তো আমি বলেছিলাম তাহলে আমার আসল যোগ মুনাফা, এই যে সব মূলে তুমি আমাকে ফেরত দিচ্ছ কত, সেটাই হচ্ছে আমাদের সর্বমোট মূলধন বা মুনাফা আসল। আমরা বলতেই পারি যে মুনাফা আসল মানে হইল মুনাফা, এর সাথে যোগ হবে কে বলো তো? এর সাথে যোগ হবে আসল। এই মুনাফা আসল, এটার নাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি জানলাম? পি যদি কোনো জায়গায় লিখি তাহলে বলবো আসল, আসলকে আমরা পি বলতেছি, এনকে বলতেছি সময় যেটা বছর হবে, আর বলতেছি মুনাফার হার, মুনাফার হার, এরকম করে আমরা শর্টকাটে লিখতে পারতেছি। আই মানে হচ্ছে মুনাফা, আর এ মানে কি? মুনাফা আসল। ওকে, কোনো সমস্যা নেই, খাতায় ঠিক এভাবে থাকলেই হচ্ছে। আই মানে হচ্ছে মুনাফা আসল। এখানে বিয়োগ চিহ্নটা এই যে আছে না, এই বিয়োগ চিহ্নটাকে বিয়োগ মনে করিও না, যে মনে হয় মুনাফার থেকে আসলটা বিয়োগ করছে, না, বিয়োগ করে নেই, ওটা জাস্ট হাইফেন, বাংলা দুইটি শব্দকে একত্রিত করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা
তাহলে আমাদের যে মুনাফা নির্ণয় করে আসলাম এটাকে একটু কেমন দেখতে হবে। আমি যদি সরল মুনাফাকে আই বলি, আসলটাকে পি বলি, সময়টাকে এন বলি, আর মুনাফার হারটাকে আর বলি, মাঝখানে গুণ চিহ্ন, আর আমরা জানি গুণ চিহ্ন না থাকলেও হবে পি এন আর। তাহলে মুনাফা আই ইকুয়াল আমরা কি বললাম, পি এন আর। চলো তো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমাদের অঙ্কটা করে দেখি যে আমি আসলে 2 বছর পরে কত টাকা ফেরত পাবো। ওকে, এখন আসো 2 বছরের জন্য আমরা কত টাকা ফেরত পাবো। এখানে আমাদের জায়গা সংকুলন, জায়গায় অভাব লেগে গেছে, তো এইটা একটু মুছে নেই, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করে ফেলবো। ওকে, দেখি আমরা 2 বছরে কত টাকা ফেরত পাই। তুমি আমাকে কত টাকা ফেরত দিচ্ছ, তাহলে আই ইকুয়াল পি এন আর। তাহলে পি কি, পি তো আমি তোমাকে 1000 টাকা দিছিলাম, তাই না? ওকে, এন কত, তোমার সাথে পরবর্তীতে চুক্তি হয়ে গেল 2 বছর। আচ্ছা, আর কত, ওই যে 8%, মানে কি 8/100। আচ্ছা, আই মানে তুমি আমাকে কত টাকা ফেরত দিবা, না তুমি তো মুনাফা নির্ণয় করবা, তারপর না মুনাফার সাথে আমার আসল আবার 1000 ফেরত দিবা। ওকে, তাহলে বলো আগে মুনাফা কত। মুনাফা মানে হলো 1000 গুণ এন হলো 2 বছর, আর মানে হলো, ওকে আচ্ছা, এই 1 0 2 0 আমরা তো ফার্স্ট কাটতে পারি, 8 ডাবল 16 আর 10 160 টাকা। এই 160 টাকার নাম কি, মুনাফা। আর তুমি আমাকে ফেরত দিবা কি বলো তো, ফেরত দিবা এ মানে টোটাল অ্যামাউন্ট, এ হইল পি যোগ আই। আমার পি কত ছিল 1000, তুমি একটু বাংলায় মনে করে দেখো, আসল যোগ মুনাফা পি যোগ আই, আর এখানে হইলো 160 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, আমাকে 1160 টাকা ফেরত দেবা 2 বছরে। এবং তুমি যদি সময় পাও ঠিক এইভাবে ঐকিক নিয়মে অঙ্কটা করে দেখো, তুমি আমার এখানে 160 টাকা দিবা, আর এখানে হচ্ছে 1000, টোটাল 1160 টাকাই ফেরত দিবা। তাহলে আমরা এত বড় কাজটাকে কত ছোট্ট একটা ম্যাথ তৈরি করে ফেলছি না, যেটা 2 মিনিটে একটা অঙ্ক করার, সেটা আমরা এখন 30 সেকেন্ডে করতে পারবো। এটা যদি 2 মিনিট লাগে, এটা 30 সেকেন্ড লাগবে ইনশাল্লাহ। ওকে, আমরা আমাদের বিষয়টার সাথে খুবই ভালোভাবে পরিচিত হয়ে গেছিলাম, তাই না? এখন আশা করি আমাদের এই টার্মটা কঠিন লাগবে না। তাহলে প্রথম নাম্বার কথা হচ্ছে, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমাদের এই প্রশ্নটাকে টেস্ট করা হবে। ওকে, দেখি কিভাবে হয়। একটি মূলধন 5000 টাকা, মুনাফার হার 10%, সময় 2 বছর, মুনাফা কত, একটু আগে নির্ণয় করে আসলাম মুনাফা। তাহলে কি লিখবো পরীক্ষার খাতায়, আমরা জানি কি, মুনাফা আই ইকুয়াল পি এন আর। এখানে কিছু তথ্য দেয়া আছে, কি কি, আসল কমা পি ইকুয়াল, সরি আমি বারবার 1000 লিখতেছি, এবার তো 5000, তাই না? ওকে, টাকা, এ সময় এন ইকুয়াল 2 বছর, তাই না? আচ্ছা, এরপরে কি থাকছে, মুনাফার হার, মুনাফার হার আর কত দেয়া ছিল 10%, তার মানে কি 10/100। ওকে, এত টাকা, তাই না? আচ্ছা, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মুনাফা কত, মুনাফা আই ইকুয়াল কত, আমরা তো জানি না, নির্ণয় করব। ওকে, আমরা জানি আই ইকুয়াল পি এন আর, পি কত 5000, এন কত 2 বছর, গুণ আর কত 10%, 1 0 2 0, এইখানকার একটা শূন্য, এইখানকার একটা শূন্য, নাই করে দিল। এখানে 500 আর এখানে একটা 2 আছে, গুণ করলে কত হবে 1000, 1000 টাকা। তার মানে 5000 টাকা যদি 2 বছরের জন্য 10% হারে চুক্তি করা হয়, যে তুমি খাতা কলম কিনে বিক্রি করবা, রিটার্ন দেওয়ার সময় মুনাফা মানে অতিরিক্ত কত দিবা, এই যে 1000 টাকা রিটার্ন দেবা। ঠিক এই অঙ্কটা করতে গেলে তো একটু অনেক বড় হয়ে যেত, আর এখন এই মেথডটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, তোমাদের বইয়ে এভাবেই করা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মুনাফা নির্ণয় করতে পারলাম। ভাইয়া আমি তো 3 বছরের চুক্তিতে কিছু টাকা দিলাম, কিন্তু কত টাকা দিলাম বললাম না,
তুমি যদি আমাকে নির্দিষ্ট সময় পর মুনাফা ফেরত দাও 600 টাকা, তাহলে আমি আসলে তোমাকে কত টাকা দিছিলাম? আরেকজনে যদি আমি জিজ্ঞেস করি, তো সে তো ক্যালকুলেটর এখন যদি এই নিয়মটা জানে, তাহলে সে ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে বলতে পারবে যে আমি কত টাকা দিয়েছিলাম, তাই না? মানে আমার মূলধন কত সেটা নির্ণয় করা লাগবে। দেখো তো এখানে কি কি বলা আছে। আমরা জানি মুনাফা সমান আই ইকুয়াল পি এন আর। আমাদের তথ্য কি কি আছে এখানে? পি ইকুয়াল জানি না আমরা, তাই না? এন ইকুয়াল 3 বছরের চুক্তি ছিল, 3 বছর। আর ইকুয়াল 5%, তাই না? আর আই দেয়াই আছে এই যে 600 টাকা। যদি 600 টাকা দেয়া থাকে তাহলে আমার পি নির্ণয় করতে হবে। আমার তো এখানে পি জানা নেই। আমরা জানি এখানে আই আছে, ডান পাশে এন আর আছে, তাহলে এদিকে গুণ অবস্থায় পিকে যদি আমরা নির্ণয় করতে চাই, পিকে একাই রাখতে হবে, বাকি দুটাকে পাশে ভাগ করতে পাঠাই দাও। এই যে এইভাবে আই এখানে ভাগ করতে পাঠাই দাও এন আর, এই পাশে তুমি পি পি রেখে দাও। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে পিটাকে সামনে নিয়ে আসলাম, এই অংশটাকে পরে লিখলাম, ঠিক আছে? আই এন আর। এই দুটো দেখে ঘাবড়া যাও না, এই দুটো একটু বড় ভাইদের কাজ। এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা, একই লাইনে দুইটা সমান চিহ্ন হয় না। আচ্ছা, এখন বলো তো আমরা আই কত জানি? আমরা তো আই জানি 600 টাকা, আর নিচে এন কত? 3 বছর। আর কত? আর মানে হইল 5/100। দেখো তো, তোমরা যদি এটা গুণ অবস্থায় রাখো, 3 আর 5 গুণ অবস্থায়, নিচে 100 ভাগ অবস্থায়, এটা উল্টায় গিয়ে কি উপরে গুণ অবস্থায় হবে না 100টা? একটু আমরা ওই 5-6-এ করে আসছি না, ভগ্নাংশ ভাগ থাকলে উল্টায় দিয়ে গুণ। তো আমরা উল্টায় দিয়ে দেখো, আমরা 100 উপরে লিখলাম, নিচে 5 লিখলাম, তাহলে উল্টায় দিয়ে গুণ করলাম না? এই যে সামনে গুণ চিহ্ন, সামনে গুণ চিহ্ন। জাস্ট একটু যদি মনে করো যে এই যে একটু পাশাপাশি নিয়ে আসলাম, তাহলেই জাস্ট তোমার মনে হবে যে হ্যাঁ উল্টায় দিয়ে তো গুণ করছি, ব্যাপার না। ঠিক আছে, এখন কাটাকাটি করা যায়। দেখো তো 5-20-এ 120, আর 3-2 6, তার মানে কি 200। 200 আর 20 গুণ করো, 2-এর ডাবল 4, 1-2-3টা শূন্য, 1-2-3টা শূন্য। তার মানে কি 4000 টাকা যদি আমি দিয়ে থাকি 3 বছরের জন্য 5% হিসাবে, তাহলে আমাকে 600 টাকা রিটার্ন দেবা, তাই না? দেখো আগের অঙ্কটাই কিন্তু টাকার পরিমাণ ছিল বেশি। ও সরি, কোথায়? এই যেটা 5000 টাকা ছিল, পার্সেন্টও বেশি, তাই 2 বছরে 1000 টাকা হয়ে গেছে। এই অঙ্কটাতে 3 বছর হলেও পার্সেন্ট আবার অর্ধেক, মুনাফা তো অল্প, এই কারণে মূলধনটাও অল্প। দেখো 4000, তাই না? আচ্ছা, আমরা প্রথমে মুনাফা নির্ণয় করা শিখলাম, এরপরে অন্যান্য তথ্য দেওয়া থাকলে সেখান থেকে আমার আসল নির্ণয় করতে শিখলাম, তাই না? এরপরে আমরা কি নির্ণয় করব? এরপরে নির্ণয় করব মুনাফার হার। অর্থাৎ আমার আসল দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, মুনাফা দেয়া থাকবে, মুনাফার হার দেয়া থাকবে। 100 টাকা মানে শতকরা কত হিসেবে দিছিলাম সেটা কিন্তু থাকবে না প্রশ্ন, আমরা সেটা নির্ণয় করব। এই যে মুনাফার হার নির্ণয় করব, ঠিক আছে? ওকে, আমরা জানি সূত্র তো একটাই শিখে আসছি, তাই না? ওটাই ব্যবহার করব। আমরা জানি মুনাফা আই ইকুয়াল পিএনআর। এখানে আমাদের কি কি দেয়া আছে বলো তো? তোমরা খুব সুন্দর পারো। পি ইকুয়াল দেয়াই আছে 2000 টাকা, আর এন ইকুয়াল দেয়া আছে 4 বছর। আই মানে মুনাফা দেয়া আছে 800 টাকা। তাহলে আর ইকুয়াল কত পার্সেন্ট? আর পার্সেন্ট নির্ণয় করা বলতে হবে, তাই তো? আসলেই তো আর পার্সেন্টটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। আমরা তো খুব সুন্দর করে আমাদের ইকুয়েশনটা লিখে ফেলছি, এখান থেকে তাহলে আমার আর নির্ণয় করতে হবে। আরকে রেখে আমরা কি লিখব? এই পি এনকে ভাগ করতে পাঠাবো, আই ভাগ পি, আর এন ইকুয়াল আর, তাই না? আরটাকে আমরা কিন্তু আর পার্সেন্ট হিসেবে এখানে ক্যালকুলেট করি, তাই না? এই যে একটা ছোট্ট বিষয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে আমরা আরকে যেহেতু পার্সেন্ট হিসেবে অঙ্ক করে থাকি, কখনো প্রয়োজনে না কর। আমি দুঃখিত, আমার ক্যামেরাটা মাঝখানে অফ হয়ে গেছিলো, দুঃখিত। ক্যালকুলেশনটা এটা কি আরেকবার বলা যাবে? আচ্ছা, ক্যালকুলেশনটা আমি আবার বলতেছি।
আমরা এখানে মান বসাবো। আই কত? আই হচ্ছে 800 গুণ 100 আর নিচে হচ্ছে পি 2000 গুণ সময় হচ্ছে 4। এই 1 0 2 0 দুইটা কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাই না? আচ্ছা, এখন যদি আমরা দেখি 4 20 80, আবার এই 2 দিয়ে আমরা এই 20 রেও কাটবো, তাহলে কত হবে? 10। তাহলে আর এর মান কত আসবে? 10 টাকা। কিন্তু উত্তর হবে কি? পার্সেন্টে উত্তর দিতে হবে, কারণ মুনাফার হারের উত্তর হয় পার্সেন্ট। হার মানে শতকরায় প্রকাশ না? নির্ণেয় মুনাফার হার 10%। তাহলে আমরা সিকুয়েন্সিয়ালি এই সূত্রে থাকা আই, পি, আর নির্ণয় করলাম। এখন যদি এন চাই, মানে কত বছর, এরকম একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন করে ফেলে, তাহলে সময় নির্ণয় করার জন্য আর একটা ছোট্ট সমস্যা দেখি। এই সমস্যাটা সমাধান করা হলে আমাদের সরল মুনাফা রিলেটেড আর কোনো ধরনের প্রশ্ন করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখি, আমাদের প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে যে মূলধন এত, মুনাফার হার দেয়া আছে, মুনাফা দেয়া আছে, সময় নির্ণয় করতে বলছে। আশা করি তোমরা এটা খুব ভালো পারবে এখন। ও আচ্ছা, আমি আসল লিখতেছি কেন? আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি এন আর, বা আমি একটু এন ইকুয়াল যদি এইভাবে লিখি, তোমরা কি বুঝতে পারবা না? পি বাই আই, না ভুল লিখলাম, আই ডিভাইডেড বাই পি, তারপরে হবে গুণ আর, ওপরে হবে, আচ্ছা আচ্ছা ওপরে কিছুই হবে না এখন, কারণ অ্যাডভান্স বেশি দেখালো যাবে না, তাই তো? পি ইকুয়াল কত? 1500 টাকা। ওকে, এন ইকুয়াল তো আমরা জানি না। আই ইকুয়াল কত? 360 টাকা। আচ্ছা, আর ইকুয়াল কত বলা আছে? 8%। তাহলে আমার এন ইকুয়াল কত নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি এখানে মান বসাই, আই কত? 360 টাকা, পি কত? 1500 গুণ আর কত? আর হচ্ছে 8/100। এই যে 100 টাকা উপরে নিয়ে আসলাম। এখানে একবারে লিখেও অনেক টিচাররা দেখায় এই পাশে 100 গুণ করে। আমি সেরকম লিখতে চাইতেছিলাম, পরে মনে হলো না, তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করো। কেন 100টা উপরে গেল? একটু আগেও তো অ্যান্সার দিয়ে আসছিলাম আগের বার। এই যে এখানে, কোথায়? এই যে এইখানে আর ছিল, নিচে 100কে আমরা উপরে নিয়ে আসছি, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে কাট করি একটু। একটা শূন্য, দুইটা শূন্য কেটে যায়, কেটে দিলাম। 15, 8। আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে 8কে আমরা কাটতে পারতেছি, তাই না? 2, তাহলে 4 দিয়ে কাটলাম, 4 9 90, 15 আর 6, 6 15 90, উপরে 6 নিচে 3, ভাগ কর, উপরে 6 নিচে 2, ভাগ করলে হবে 3 বছর। তার মানে এই যে সরল মুনাফা রিলেটেড সূত্র আই ইকুয়াল পি এন আর থেকে আমরা 4 ধরনের প্রশ্ন সম্ভব, 4 ধরনের প্রশ্ন সমাধান করার প্যাটার্ন শিখে ফেলছি। তার মানে আমরা বলতে পারি সৃজনশীলে যত ধরনের প্রশ্ন আসুক এই ধরনের প্রশ্নই করবে, আর সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন আমাদের এর পরবর্তী যে পার্ট ছিল চক্রবৃদ্ধি মুনাফা, তোমাদের বইয়ে 2 সরি গায়ে টাচ লেগে অফ হয়ে গেছে। তোমাদের যে 2.2 অনুশীলনীটা আছে, শুধু সেই অনুশীলনীর জন্য একটা ওখানে আলোচনা আছে, তার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি এটা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম একদম বেসিক বিষয়টা মনে রাখা দরকার। আবারও একটু স্মরণ করি আমরা কী শিখে আসছি। আচ্ছা, আমরা কি শিখে আসছি এটা একটু স্মরণ করি। হ্যাঁ, এইখান থেকে
প্রথমে আমি বলতেছি সরল মুনাফা। আমি 1000 টাকা দিয়েছিলাম না প্রথমে তোমাকে, আমি তোমাকে দিচ্ছি এখানে, এখানে তুমি, এইখানেও তুমি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তোমার বন্ধুর নাম দিই, তুমি না, এখানে নাম দিলাম বন্ধু। দেখো, তোমাকে 1000 টাকা দিলাম, 1 বছর পর 8% তুমি শতকরা হিসাবে আমাকে টাকা রিটার্ন দিবা। তুমি আই কত রিটার্ন দিবা বলো তো? আই ইকুয়াল বলবা PNR, ওই হিসাবে এখানে ক্যালকুলেট করে আসে 80 টাকা, তাই না? 80 টাকা তুমি আমাকে ফেরত দিবা 1 বছর পর। তো তোমার যে বন্ধু, সেও আমার কাছে 1000 টাকা নিছে, বলছে তোমাকে আমি যে শর্তে দিছি তোমার বন্ধু একই শর্তে চাইতেছে, তো তাকেও আমি 1000 টাকা দিলাম। 1 বছরে 8% হিসাবে সেও আমাকে রিটার্ন দেবে আই ইকুয়াল PNR। সে কি আমার 1 টাকা বেশি দেবে নাকি বলো তো? এটা কি সম্ভব? না, সে তো আমাকে 80 টাকাই দিবে। ওকে, আমিও খুশি, 80 টাকাই দিল। এখন কথা হইল, ও টাকা নেওয়ার পরে বলছে যে ভাই আমি আপনার টাকা ফেরত দেব না। কেন? আমার সমস্যা আছে, আমি এবার টাকা ফেরত দেব না আপনাকে, আমি আপনাকে পরের বার টাকা ফেরত দেব। তখন আমি বললাম না, আমার ওই 80 টাকার তো দরকার। তখন বলছে যে না, আপনাকে আমি এই 80 টাকা ফেরত দেব না, এই 80 টাকাও আমার কাছে আপনি মনে করেন দিলেন, তার মানে আমি ওকে দিয়েছিলাম 1000। এখানে কিন্তু 1 বছর শেষ, 1 বছর শেষ, ওর সাথে হিসাব ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে দ্বিতীয় বছরে বলতেছে আপনি যে আমাকে 1000 টাকা দিয়েছিলেন, এরপরে আমার 80 টাকা মুনাফা, এই মিলে আপনার আমার কাছে বর্তমান জমা 1080 টাকা। এটার নাম হইল আসল। 1080 টাকা সে বলল, এখন সে তার কাছে জমা রাখলো, আমার টাকা সে আমাকে না দিয়েই বললো যে না, এখন এই 1080 টাকা তুমিও তো আমাকে 1080 টাকাই দিবা রিটার্ন, তাই না? ও 1080 টাকা, এখন তুমি আমাকে তোমার 1000 টাকার 80,000 মানে 1000 টাকার যে কারণে 80 টাকা রিটার্ন দিচ্ছ আমাকে, সেই 80 টাকা আমাকে দিছো, আমি 80 টাকা পাইয়া আমার পকেটে রাখিয়া আমি মনে করো চকলেট খাইতেছি, কিন্তু ও আমাকে ওই টাকাটা আর ফেরত দিল না। তুমিও আমাকে আর এই 1000 টাকা ফেরত দিছো না। তুমি কি করছো? তুমি আবার দ্বিতীয় বছরের জন্য খাতা কলম কিনছো। দ্বিতীয় বছরের জন্য খাতা কলম কিনে তুমি আবার বিক্রি করতেছো। সেও কি করছে? ওই দ্বিতীয় বছরের জন্য খাতা কলম কিনছে, এবার সে 1080 টাকা দিয়ে কিনছে। সেও ব্যবসা করতেছে, মানে বিক্রি করতেছে। এখন বলো তো, তোমার কাছে 1000 টাকা, তুমি আমাকে তো পরের বছর এই 80 টাকাই আবার দিবা না? তো ওর কাছে কি আমার 1000 টাকা আছে, ও আমাকে এই বছর 80 টাকা দিবে? না, ওর কাছে কিন্তু আমার 1080 টাকা। তাহলে বলো তো, এই দ্বিতীয় বছরে সে আমাকে কত টাকা রিটার্ন দিবে? তুমি না বলবা যে আই ইকুয়াল মুনাফা, আই ইকুয়াল PNR। তো পি কত? এবার তো আমার 1000 না, এবার আমার 1080 গুণ এন হচ্ছে আবার 1 বছর, চুক্তি তো আবার 1 বছর। ওকে, দ্বিতীয় বছরটাও কিন্তু 1 বছর। আচ্ছা, তার সাথে থাকবে কত? 8%। ঠিক আছে, 10 কেটে দাও। ও আচ্ছা, 20 তো কাটা যাচ্ছে না, 10 কেটে দিলাম, 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হয় 10.8 গুণ 8 হবে মনে করো, 8 10 80 আর 64, তার মানে 86 টাকা 40 পয়সা। তাহলে বলো তো, দ্বিতীয় বছর সে আমাকে রিটার্ন দিচ্ছে কত? আমার 1080, ওর কাছে কিন্তু আমার 1080, এর সাথে সে আমাকে ফেরত দিবে কত? 86 টাকা 40 পয়সা সহ আমাকে ফেরত দিবে। তার মানে সে আমাকে ফেরত দিবে 1166 টাকা।
40 পয়সা, এইটা সে আমাকে ফেরত দেবে। আর তুমি আমাকে ফেরত দিবা কত? আমাকে তো 80 টাকা দিছো, আমি চকলেট খাইতেছিলাম, আবার আমাকে 80 টাকা ফেরত দিছো এবং 1000 টাকা মনে করো আর ফেরত দিছো। তাহলে আমাকে বলো তো, তুমি আমাকে টোটাল 2 বছরের জন্য দিছো কত টাকা? তুমি 2 বছরের জন্য আমাকে দিছো 160 টাকা যোগ 1000 টাকা। তার মানে তুমি তোমার থেকে আমার পকেটে রিটার্ন করছো আমাকে 1160 টাকা। 1160 টাকা আমাকে রিটার্ন দিছো 2 বছরে। 2 বছর শেষে ও আমারে দিয়েছে 1166.40 টাকা। তার মানে ও কিছু একটা অংশ বেশি দিছে। কারণ কি, ওই যে আমার যে আসলের সাথে লাভ 80 টাকা, সেই 80 টাকা কিন্তু আমাকে ফেরত দেয়নি, না দিয়ে কি করছে, ওই 80 টাকাকেও সে আমার আসল হিসেবে ব্যবহার করছে। মানে আমার লাভটাই দ্বিতীয়বার আসল হয়ে গেছে। এখন কত, যদি সে আমাকে এই 1166.40 টাকা ফেরত না দিয়ে সে বলে যে না, আমি এখন আপনার আসল হিসেবে এটাকে আবার হিসাব করব, করে 3 নম্বর বছরের জন্য আমারে আবার দেন, তাহলে বলো তো এই যে 40 যে পয়সা আছে, মানে যত টাকাই হোক, সেটা পয়সাতেও হোক, সে টাকারও আমার মুনাফা হিসেবে আমাকে রিটার্ন করা লাগবে না তার ক্যালকুলেটারে। তার মানে কি, মুনাফার উপরে সে মুনাফা দিচ্ছে, আর তুমি এখানে খালি 1000 টাকার বিনিময়ে বারবার মুনাফা দিচ্ছ। এই 1000 টাকার বিনিময়ে শুধু যে মুনাফা আসে তার নাম হলো সরল মুনাফা। আর এখানে মুনাফার উপরে যে তুমি মুনাফা দিতেছো সেই টাকাটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বুঝতে পারছি এবার কি? বলো তো, সরল মুনাফার চাইতে চক্রবৃদ্ধি মুনাফা কম হবে না তাহলে বেশি হবে? অবশ্যই বেশি হবে। কারণ 1000 টাকার জন্য 80 টাকা আসবে হিসাব, দ্বিতীয় বছরে তো আমার 1000 টাকা না, 1080 টাকার জন্য কত টাকা মুনাফা আসবে? 80 টাকার জন্য তো একটু হলেও বেশি আসবে, সেই বেশিটাই হচ্ছে অতিরিক্ত, সরল মুনাফার চাইতে বেশি। তাহলে বলো তো, এই যে আমাকে টাকাটা ফেরত দিচ্ছে 1166.40, এটা এখানে কি মুনাফা, তার সাথে আসল আছে, চক্রাকারে বৃদ্ধি পাওয়া মুনাফা এবং আসল, তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফা আসল। আর এখানে হচ্ছে শুধু মুনাফা আসল। দুইটার পার্থক্য বুঝতে পারতেছি আমরা, খুব ভালোভাবে বুঝতে পারবো আমাদের নতুন একটা টার্মে। চক্রবৃদ্ধি মুনাফা কি যদি আমরা একটু ধারণা বলতে চাই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় প্রতি বছরে মুনাফা আসলের সাথে যোগ হয়। মুনাফা যে আছে সেই মুনাফা আসলের সাথে আবার যোগ হবে, যোগ হয়ে নতুন আসল তৈরি করবে। এই যে ঠিক আমাদের এখানে এই 1080 টাকা যে, এটা আমার দ্বিতীয় বছরের জন্য আসল হিসেবে সে নিছে না তোমার বন্ধুটা? আচ্ছা, পরের বছর সেই নতুন আসলের উপরে আবার মুনাফা হিসাব হয়, অর্থাৎ মুনাফার উপরে আবার মুনাফা, এটাকে বলতেছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, যদি বিষয়টাকে আমরা আমাদের পরিচিত সূত্র I=PNR দিয়ে দেখি, সরল মুনাফা আমরা নির্ণয় করলাম না, I=PNR। তো তুমি যখন 1 বছর পরে আমাকে রিটার্ন দিচ্ছিলে, এইখানে একটু খেয়াল করো তো, তুমি আমাকে 1160 টাকা দিচ্ছ না, তাহলে এখানে কী কী দিচ্ছ আমাকে? প্রথমবার 1080 যখন দিচ্ছ, তখন দিচ্ছ কি P যোগ I, আইটা হচ্ছে 1 বছরের। দ্বিতীয়বার আমাকে কি দিচ্ছ? P যোগ I এর সাথে আবার I, মানে একবার I 80 টাকা যোগ হয়ে গেছে, তারপর দ্বিতীয়বার আবার আমাকে 80 টাকা দিছো। এখানে 80 160 টাকা আছে এইভাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে একটু দেখি, আমাদের I ইকুয়াল যদি PNR হয়, তাহলে আমার আসল কি A ইকুয়াল P যোগ I। আচ্ছা, এখন বলো তো আমাকে এখানে একটু, I মানে কি PNR। আচ্ছা, তাহলে বলো তো, দুই জায়গার থেকে P কমন নিলে কি থাকে? এখানে থাকে 1, গুণ অবস্থায় কে আছে 1 গুণ অবস্থায় থাকলে Pটাকে কমন নিলাম, থাকলো 1, প্লাস এখান থেকে কে গুণ অবস্থায় আছে P এর সাথে NR, তাহলে এদেরকে সরাই নিলাম NR, তাই না? আচ্ছা, যদি আমার হিসাবটা 1 বছরের জন্য হয়, n এর মান যদি 1 হয়, 1 বছর পর n এর মানটা যদি 1 বছর পর হিসাব করি আমরা, তাহলে আমাদের সূত্রটা কী হবে? P1 প্লাস 1 দিয়ে গুণ করলে তো খালি আরই থাকবে। এটা হচ্ছে 1 বছর, 1 বছরে মুনাফা।
ঠিক আছে, 1 বছরে মুনাফা হচ্ছে পি ইকুয়াল মুনাফা আসল, মুনাফার সাথে যোগ আসল, মানে যে টাকাটা আমাকে রিটার্ন দিবা আর কি, 1 বছরে মুনাফা আসল, যে টাকাটা আমাকে রিটার্ন দিবা আমার আসল এবং মুনাফা তার সাথে যোগ থাকবে। দেখো তো এইখানে আমি সেই কথাটাই লেখার চেষ্টা করছি। মূলধন মানে আসল যদি পি হয়, মুনাফার হার যদি আর হয়, 1 বছরে মুনাফা আমাকে কত দিবা, পি এন আর। এনের মান যদি তুমি এন ইকুয়াল 1 বসাও তাহলে কী হবে, পি আর। এন যদি 1 বছর হয়, এটা হচ্ছে আমার মুনাফা, মুনাফার নাম হলো পি গুণ আর। আমি এই মুহূর্তে টাকাটা জানি না কত কত, আমরা তো অন্য অঙ্কে ব্যবহার করব না, সেখানে সংখ্যা চেঞ্জ হবে, তাই আমরা চলক দিয়েই রাখতেছি। এখন 1 বছর শেষে মোট টাকা মানে আমার মুনাফা এবং আমার আসল, এই যে আমার আসল আর এই অংশটা হলো মুনাফা, এই যে মুনাফা সমান পাইছিলাম না এখানে, আই ইকুয়াল পি আর, এই যে পি আর। তাহলে আমি পি পি কমন নিলাম, 1 প্লাস আর থাকে। আর আমরা জানি এক্স গুণ এক্স, তখন কি লিখি আমরা, এখানে 1 এইখানে 1, এক্সের ওপর 1 প্লাস 1 করে দিয়ে লিখি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এভাবে আমরা শিখে আসছি না 7-এ। ওকে, আমরা আপাতত এগুলো এখানে কাজে লাগাচ্ছি না, জাস্ট দেখলাম আর একটু পরে কাজে লাগবে। এখন বলো তো, এটা 1 বছর শেষে আমাকে ফেরত দিবা তুমি মুনাফা এবং আসল, এই যে 1 বছরের মোট টাকা। তাহলে দ্বিতীয় বছর যদি তুমি এইটাকে, যে তোমার বন্ধু এইটাকেই আবার সে ব্যবহার করছে কি হিসাবে, আসল হিসাবে তৃতীয় বছরের জন্য, তাহলে দ্বিতীয় বছরে আমরা দেখি কি হবে। দ্বিতীয় বছর যখন শুরু তখন আমার এটা হচ্ছে আসল, তাহলে দ্বিতীয় বছরের মুনাফা, দ্বিতীয় যে বছর সেটাও তো একটা বছর না সময়, দ্বিতীয় বছরটাও তো 1 বছর, ওই বছরের জন্য আমার মুনাফা কি হবে, এনটাও যে এন মানে 1, 1টা তো লিখলো না, আর না লিখে লিখছে, এটা যদি আসল হয় এর সাথে মুনাফার আর গুণ, মুনাফার আর গুণ, আর এন গুণ মানে 1 গুণ, তার মানে আমরা এটা করলাম না গুণ, তাহলে থাকে কি এখানে আমাদের শুধু আর, এই আর দিয়ে গুণ করলে কি হবে, এই পুরাটা হবে আমার এখন মুনাফা। কোন বছরের মুনাফা, এটা 2 নম্বর বছরের মুনাফা, দ্বিতীয় বছরে মুনাফা দেবে আমাকে এইটা। তাহলে আমাকে দ্বিতীয় বছরে মোট টাকা কি দেবে, আমার যে আসল, দ্বিতীয় বছরে আসল এইটা না, এই যে আসল, এর সাথে যোগ হবে কি, যোগ হবে আমার দ্বিতীয় বছরের মুনাফা, কারণ মুনাফা যোগ আসল, মুনাফা আসল, এইটাই এই যে আই। এখন দেখো 2 জায়গার থেকে কি কমন যায়, এখানেও পি আছে এখানেও পি আছে, পি কমন নিলাম, এখানে একটা 1 প্লাস আর, এখানেও একটা 1 প্লাস আর আছে, তাহলে কমন নিলাম। এইখানে কে থাকে, এইখানে যে পি 1 প্লাস আর পুরোটাই কমন নিলাম, তাহলে এখানে একটা যে কোনো এ আছে মানে ওর সাথে গুণ আছে 1, তুমি গুণ করে দেখো 1ই হয়। এটা যদি আমরা কমন নিই, এখানে একটা 1 আছে, সেই 1, এই যে 1, আর এখানে গুণ অবস্থায় কে আছে আর, এই যে মাঝখানে যোগ, এই যে যোগ আর। তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে এইটা রাশি 2 বার হয়ে গেছে, মানে কি, ওই যে এক্স আর এক্স গুণ অবস্থায় হয়ে গেল, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার, মানে এই রাশিটার উপর 2 হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা দেখলাম 1 বছর শেষে আমাদের যে মুনাফা এবং আসল আমাকে যে ফেরত দিবা সেটা হয়ে গেল কত, 1 প্লাস আর, এখানে একটা পাওয়ার হিসাবে পাইলাম 1, কিন্তু দ্বিতীয়বার কি পাইলাম পাওয়ার হিসেবে 2। 3 নম্বর বছরে দেখি কি হয়। ওকে, 3 নম্বর বছরে একইভাবে হবে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 3। 3 নম্বর বছরে যদি আমার 1 প্লাস আর এর পাওয়ার 3 হয়, এখানে ছিল পি। 2 নম্বর বছরে ছিল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার 2। 1 নম্বর বছরে ছিল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার 1। তাহলে বলো 4 নম্বরে কী হবে, 5 নম্বরে কী হবে, 6 নম্বরে কী হবে। আমি বললাম যে আমার এন বছর, মানে এনের মানে আমি জানি না, এনের জায়গায় ফাঁকা রেখে বললাম বছর। তুমি কয় বছরেরটা চাও, যে মুনাফা এবং মুনাফা আসলের সাথে তার উপরে আবার চক্রাকারে তুমি মুনাফা নিচ্ছ, সেটার উপরে চক্রাকারে মুনাফা নিচ্ছ, এরকম কত বছর পর নিবা। তখন তুমি বলতেছো যে এনের মান আমি জানি না, ফাঁকা, আমার এন যখন যত হবে আমি তত বসাবো। তাহলে ঠিক আছে, বারবার কি 1 2 3, তাহলে এখানে কি হবে পি ইন্টু 1 প্লাস আর, এইখানে যত বছর চাও তত লিখে দাও। এটা হচ্ছে আমার মুনাফা আসলে, অর্থাৎ মোট টাকা। এই যে চক্রাকারে তুমি
তোমার আসল এবং মুনাফা, তার উপর মুনাফা, মুনাফার উপরে আবার আসল অ্যাপ্লাই করে, তার উপর আবার মুনাফা, চক্রাকারে মুনাফার উপর মুনাফা অ্যাপ্লাই করছো। তাহলে চক্রাকারে যে তুমি মুনাফা পাচ্ছ, তার উপরে যে আবার মুনাফা নিচ্ছ, তাহলে এটা কি চক্রবৃদ্ধি মুনাফা না? না না, এটা চক্রবৃদ্ধি মূলধন। কারণ তোমার এখানে আসলও আছে, খালি মুনাফা নাই, কিন্তু আসল সহ তুমি রিটার্ন নিচ্ছ। তাহলে এটা হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। তাহলে বলো তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা কি শিখলাম? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমরা এটাকে ব্যবহার করে দেখি, আমরা যে তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিছিলাম এই যে দশমিক দিয়া, সেখানে কি আমরা বেইমানি করে বেশি নিলাম নাকি? প্রমাণ করে দেখি। ওকে, আমরা কি প্রমাণ করব? এখানে একটু প্রমাণ করি। দেখো তো, চক্রবৃদ্ধি মূলধন, তোমার বন্ধু আমার কাছে 1000 টাকা নিছিল, তাই না? 1 প্লাস আর টু দি পাওয়ার এন। বলো তো তোমার বন্ধু আমার কাছে কি কি নিছিল? 1000 টাকা নিছিল পি, তারপর এন নিছিল 2 বছর। তুমিও তো 2 বছর পরে আমাকে ফেরত দিছো, তোমার বন্ধু আমারে তুমিও 2 বছর পরে ফেরত দিছো 1160 টাকা, ও একটু বেশি দিছে। আচ্ছা, আর ছিল কত? 8%। আচ্ছা, আমরা একবারে 8/100 লিখলাম, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি, এখান থেকে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, কত হবে? 1000 গুণ 1 এর সাথে যোগ হবে 8/100, আর এন এর মান হলো 2, মানে 2 বছরের জন্য, তাই না? ওকে, 1000 গুণ, সরল করো তো কত হয়? সরল করলে হবে 108 ভাগ 100, এর উপরে পাওয়ার কত? 2 না? আমরা জানি এক্স স্কোয়ার মানে কি? এক্স গুণ এক্স না? এক্স স্কোয়ার মানে যদি এক্স গুণ এক্স হয়, তাহলে এখন লেখো তো গুণ 108 ডিভাইডেড বাই 100 গুণ 108 ডিভাইডেড বাই 100, 1020 1020। আচ্ছা, এখানকার আর একটা কাটা যায়, এখানে একটা কাটা যায়। এখন দেখো 108 গুণ 108 করো, তারপর 10 দিয়ে ভাগ করো। 108 গুণ 108 ভাগ 10। আচ্ছা, আমাদের কাছে খুব শর্ট ফর্মে একটা ক্যালকুলেটর, 108 গুণ 108 নির্ণয় করে তুমি দিবা ভাগ 10। এই যে 1166.4 মানে কি? 40 পয়সা। এই যে 1166.4 মানে 40। দেখছো, আমরা কিন্তু 2 নাম্বার বছরে গিয়ে তোমার বন্ধু আমারে লাভের উপরে লাভ সহ আমার আসল অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সে আমাকে ফেরত দিয়েছে 1166.40 টাকা, অর্থাৎ 40 হচ্ছে পয়সা। দশমিকের পরে টাকা বললে সেটা পয়সাই হয়ে যায়। তাহলে আমরা এই থিম অ্যাপ্লাই করে 2 বছরেরটা পাইলাম। 5 বছরেরটা কেমন হবে? শুধু এখানে 5। তুমি কত বছরের চাও? চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা বলি তো, সে কত টাকা মুনাফা দিছে, তুমি কত টাকা মুনাফা দিছো, এটা একটু বের করি না? আচ্ছা, তুমি দিছিলা কত টাকা বলো তো? তুমি দিছো আমাকে এখানে 160 টাকা অতিরিক্ত, কারণ এই যে 2 বছরে তোমার 80 টাকা করে 160 টাকা দিছো। কিন্তু সে আমাকে কি দিছে? এই যে দিছে না 1166.40। দেখো আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি? তাহলে বলো তো, তুমি দিছো আমাকে 1000-এর সাথে যোগ করে 160, মানে এটা তোমার হচ্ছে টোটাল মুনাফা আসল। তাহলে আমাকে বলতেই পারতেছে তুমি আমাকে মুনাফা দিছো 160 টাকা, কিন্তু সে আমাকে কত টাকা মুনাফা দিছে? আমি তাকে দিছিলাম 1000 টাকা, আমার পি ইকুয়াল 1000 টাকা, এবং সে আমাকে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। সে আমাকে দিল 1166.40 টাকা, তাই না? ওকে, বলো তো সে আমাকে আমার কাছ থেকে 1000 টাকা নিলেও 2 বছর পর আমাকে আসলে অতিরিক্ত কত দিল? চক্রবৃদ্ধি আকারে আমাকে অতিরিক্ত কত দিল? চক্রবৃদ্ধি আকারে তাহলে বলবা না যে সি থেকে পি বিয়োগ করেন? আচ্ছা, সি থেকে আমি পি বিয়োগ করলাম। সি হচ্ছে 1166.40 বিয়োগ 1000। তাহলে বলো তো কত টাকা হয়? আমাকে ফেরত দিচ্ছে
166.40 টাকা। তাহলে এখান থেকেও আমি আমার অঙ্কে বলতে পারতেছি যে আমার 1000 ছিল আসল এবং সি আমার চক্রবৃদ্ধি মূলধন, সে আমাকে এত টাকা দেয়, তার মানে সে আমাকে চক্রবৃদ্ধি মুনাফা, এটার নামই হবে এখন চক্রবৃদ্ধি, এখানে ডবল আকার হয়ে গেছে মুনাফা, দুঃখিত আমি তার জন্য একটানে লিখে ফেলছি, চক্রবৃদ্ধি মুনাফা সে আমাকে দেয় 166.40, আর তুমি সরল মুনাফা দিছো আমাকে 160 টাকা। তাহলে বলো তো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আর কোনো ধরনের ডাউটস আছে? ওকে, আমরা তাহলে যদি বলে আমাদেরকে যে কখনো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, সেখানে তুমি এই চক্রবৃদ্ধি মূলধন মানে সি বাইর করে দিয়ে আসিও না, সেখানে আসলও আছে, ওই আসলটা বাদ দিতে হবে, এই যে সি থেকে পি বাদ দিতে হবে, সি থেকে পি বাদ দিলেই কেবলমাত্র চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে, এটার নাম হলো সরল মুনাফা। আমার মনে হয় আমি যে ধরনের এক্সপ্লেনেশন দিছি একটা থিমের উপর তোমাকে দাঁড় করিয়ে, আই থিঙ্ক তুমি কোনোদিন অঙ্ক করো নি, তারপরেও তোমার এই অঙ্কগুলো একদম মগজের ভেতরে হ্যান্ড টু হ্যান্ড রিটেন হয়ে যাওয়ার কথা, মানে হাতে হাতে একদম তোমার মাথায় লিখে দেওয়ার মতো অবস্থা। আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ, তোমরা খুব ভালো বুঝতে পারো এবং তোমরা অনেক ভালো পারবে ইনশাল্লাহ। আমরা একটু টেস্ট করি নিজেদেরকে, আমরা আসলে কি পাইলাম। তাহলে আমরা বলতেই পারতেছি এভাবে চলতে থাকলে এন ইকুয়াল কী হবে, এই যে এ, এখানে আসলে এ হবে না, এই কথাটা ভুল তোমাদের, আমি আসলে যেখান থেকে শীট লিখে ফেলছি সেখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, বারবার এ চলে আসছিল, এখানে হবে সি। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট বোঝাইতে আমার আসলে এ ব্যবহার করছে, এটা আসলে ওই হিসাবে ভুল বলাই যায় না, ঠিক আছে, ওটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হিসাবে ওই কথাটা চলে আসে আর কি এ, কিন্তু আসলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, এখানে মুনাফা এবং সাথে আসলটাও আছে, এই চক্রবৃদ্ধি মূলধনকে সি কম্পাউন্ড প্রফিট বলা হয়, কম্পাউন্ড POUND, কম্পাউন্ড ইন্টারেস্ট বা প্রফিট, কম্পাউন্ড প্রফিটকে খালি সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এন বছরের জন্য আমরা নির্ণয় করতে পারছি, তাহলে চূড়ান্ত একটা সম্পর্ক নির্ণয় করলাম। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, এখানে এ এখন আর বলবো না, এখানে বলবো সি, পি ইকুয়াল 1 + RN, যেখানে এ হচ্ছে মোট টাকা, এখানে এ না সরি সি হবে আসল এবং মুনাফা, এটা মুনাফার নাম হলো চক্রবৃদ্ধি মুনাফা, একটু টাইপিং মিস্টেক সরি আমি, এটার নাম হলো মূলধন, আর হচ্ছে বার্ষিক হার, এন হচ্ছে বছর সংখ্যা। এইভাবেই তুমি এখানকার প্রত্যেকটার পরিচয় দিতে পারো। খ নাম্বার অনেক সময় আসতে পারে, কিংবা ক, যে চক্রবৃদ্ধি মূলধন কিংবা চক্রবৃদ্ধি মূলধন যে সূত্র আছে তাকে ব্যাখ্যা করো, তখন তুমি এটা লিখে এইটুক পরিচয় লিখে দিবা, 2 মার্কস তোমাদের সৃজনশীলে। ওকে, শর্ট প্রশ্নেও আসতে পারে, যেখানে তোমাদের 2 মার্কসের শর্ট প্রশ্ন আসে। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয়া আছে, কি বলছে আমরা পড়বো, বুঝে বুঝে অ্যান্সার করব, দেখি। ওকে, এটি দিয়ে হয়তো আমাদের প্রশ্নের একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছি আমরা, তাহলে আমাদের পূর্ণাঙ্গভাবে চক্রবৃদ্ধি মূলধন মুনাফার বিষয়টাও শিখে ফেললাম ইনশাল্লাহ। এখন দেখো কি বলছে, একটি মূলধন আমার পি কত, মূলধন পি হচ্ছে 2000 টাকা, মুনাফার হার 10%, 10% মানে আমি লিখবো 10/100 টাকা, তাই না, সময় 2 বছর জন্যে, 2 বছরের জন্যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাইয়া, এখন আমার প্রশ্ন, আমাদের যেহেতু এখানে চক্রবৃদ্ধি কথাটা হবে, আর একটু তার জন্য সরি টাইপিংয়ের, এখানে সি হবে, হ্যাঁ, এইখানে আমরা সি ইকুয়াল লিখব। ওকে, আচ্ছা বলো তো, আমি কি কোথাও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার সূত্র লেখাইছি তোমাকে? চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমি নির্ণয় করা শেখাই নাই, এমনি অঙ্ক করে দেখাইছি, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার কোনো সূত্র তৈরি করা শেখাই নাই তোমাকে। আমি শেখাইছি কি, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার, অর্থাৎ সি ইকুয়াল পি ইন্টু 1 + R⁴n, এখানে হচ্ছে পাওয়ার n, এইটা নির্ণয় করা শিখেছি, সি ইকুয়াল পি ইন্টু 1 + R⁴n, এটার নাম, দুঃখিত আমার ক্যামেরা আবার একটু অফ হয়ে গেছে। আচ্ছা, কোথায় জানি ছিলাম, ব্যাক করে হয়তো আবার দেখা পসিবল হয় না একটু,
আমরা একটু জানার চেষ্টা করি আবারও, যে আমরা তো সি নির্ণয় করা শিখছি, মানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সেই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু চক্রবৃদ্ধি কি মুনাফা না? তো আমার কথা হচ্ছে, আমি কি চক্রবৃদ্ধি যদি মূলধন নির্ণয় করতে পারি, আর আমার তো মূলধন আছে, সেখান থেকে বিয়োগ করলে অতিরিক্ত যে টাকাটা সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? আচ্ছা, তার মানে আমার এখান থেকে যদি সি নির্ণয় করতে পারি, অঙ্ক করে তো সি নির্ণয় হবে, তাই না? সেই সি, এই সি এর থেকে যদি আমি পি বাদ দেই, তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এই যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা বুঝলাম, এখন তাহলে আমরা নির্ণয় করি, আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা আগে নির্ণয় করি। ওকে, আমি এখান থেকে একটু ঠিক করে আবার দিচ্ছি, কারণ আমার যেহেতু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ChatGPT দিয়ে লেখা তো, ওর মতো করে ভাষা দিয়ে দিছে, কিন্তু এটা তো সব জায়গায় গ্রহণযোগ্য না। চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে হবে এ না, এটা হবে সি, সি ইকুয়াল, তাহলে আমাদের মূলধন কত? মূলধন হচ্ছে 2000, এর সাথে গুণ হচ্ছে 1 প্লাস, এই দেখো 10, এইখানে কিন্তু একটা শূন্য কেটে ছোট করা যায়, একটা শূন্য কাটা, তাহলে 1/10 হবে, তাই না? এখানে এন এর মান হলো 2। আচ্ছা, আমরা যদি লিখি 2000, এর সাথে এখানে লসাগু করলে ভাইয়া 11/10 হবে, আর স্কোয়ার মানে 2 বার করব। এটা আমি একটু তাড়াতাড়ি করলাম, তোমরা ক্লাস 8-এ পড়ো, যথেষ্ট এখন বোঝার কথা এই বিষয়গুলো। আমি এখানে লসাগু করলে 11/10 হবে, আর গুণ 2 বার করলাম কেন? কারণ স্কোয়ার আছে, মানে 2 বার আছে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা এখানে একটা শূন্য কেটে দিলাম। তারপর যদি আমরা একটু দেখি আমাদের কি আছে এখানে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা 20, আর এখানে 11। আমরা জানি 11 আর 11 গুণ করলে, 11 গুণ করলে হয় 121, এটা মুখস্থ। আর এখানে হচ্ছে 20 গুণ করলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করা, তারপরে একটা শূন্য। ওকে, 121-এর 242, এটা হচ্ছে টাকা। এটার নাম কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। এটা কিন্তু মুনাফা না। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? এই যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফাকে কি করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফাকে আমাদেরকে, আচ্ছা একটু কালার ডিস্টেন্স কি হবে তাহলে? বলবা না চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 2420 টাকা বিয়োগ আমার আসল কত? এই যে পি 2000। তাহলে বলো তো আমার চক্রবৃদ্ধি মূলধন কত ছিল? আর মূলধন বিয়োগ করলে আমরা কি পাবো? এটা থেকে এটা বিয়োগ করলে আমরা বর্তমান চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে আমাদের নির্ণেয় উত্তর, আমাদের একদম এক্সট্রিম লেভেলের যে চাহিদা সম্পন্ন উত্তরটা ছিল, তাকে আমরা ফাইন্ড আউট করতে পারছি ফাইনালি। আশা করি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বললে আগে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে তারপর সেখান থেকে মূলধনটাকে বাদ দিতে হবে, সেখান থেকে আমরা অতিরিক্ত চক্রবৃদ্ধি মুনাফাটা পাচ্ছি। ওকে ওকে, আমরা পরবর্তী টার্ম দেখি। ফাঁকা। ও আচ্ছা, এখানে বলছে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধিতে এত টাকা হয়। দেখো 1000 টাকা বাইরে এই টাকাটা হয়েছে, তার মানে এখানে কি আসলও আছে, অতিরিক্ত টাকাও আছে। মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি কি বলতে চাচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা এখানে হবে, এর সাথে আসল যোগ আছে মানে সি, সি ইকুয়াল দেয়া আছে 1210 টাকা, তাই তো? আচ্ছা, মূলধন 1000 টাকা নিয়ে আমার ব্যবসা শুরু, তাই না? ওকে, এটা হচ্ছে মূলধন। সময় 2 বছর, সময় হলো 2 বছর। আর মানে আর বাই 100 এটা নির্ণয় করতে হবে। আর পার্সেন্ট থাকে না, আর বাই 100 এটা নির্ণয় করতে হবে। এই আর এর মান আমরা জানি না, নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা না, সরি, এটা হবে মূলধন। আর এখানে হবে এ না, এখানে হবে সি। তাহলে এখানে আমাদের এই মানটা দেয়া আছে কত? 1210 টাকা। এর সাথে কি আছে? এর সাথে আছে 1000 টাকা আমার আসল, গুণ 1 যোগ আর ভাগ 100, এর সাথে আছে স্কোয়ার মানে 2।
আমার এন যেহেতু 2 বছর। ওকে, এই দেখো এখানে 1000 গুণ অবস্থা, এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে বলো তো? তুমি তো সুন্দর করে বলবা যে এটা ভাগ করে পাঠাই দেন, ভাগ করতে পাঠাই দিলাম, সমান কি আছে 1 যোগ, আচ্ছা ভেতর আমি লসাগু করব, তাহলে কি করবা তুমি বলো তো আমাকে, একটু শেখাও তো লসাগুটা। তুমি লসাগু করে 100 নিবা, এখন বলো তাহলে ভগ্নাংশের যোগ 100 যোগ আর এরকম করে লিখবা না? অবশ্যই স্কোয়ারও দিবা, সেটা তো আমি জানি। এখন দেখো আমি এখানে যদি একটা শূন্য কেটে দিই তাহলে কে থাকে? 121 ভাগ 100 ইকুয়াল 100 যোগ আর কে থাকে নিচে 100, তাই তো? আচ্ছা, এর উপরে আবার একটা স্কোয়ার আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখন দেখি এই স্কোয়ারটাকে এইদিকে পাঠাই দাও, অথবা আমরা যদি বামপক্ষকে ডানপক্ষকে এনে, মানে ডানপক্ষ বামপক্ষ একটু পক্ষান্তর করি তাহলে কেমন হবে? এই যে আমরা ওকে এই পাশে নিলাম, এর একটু এই পাশে নিয়ে আসলাম, মানে তোমাদের জাস্ট জায়গা পরিবর্তন করাই দিলাম, ঠিক আছে? আসো শান্তিতে থাকো একটু। হ্যাঁ, জায়গা পরিবর্তন করে দিছি, বা আবার মন খারাপ করবে যে সবাইকে নিয়ে গেছে আমারে নিয়ে আসে নাই, এটা ঠিক হয়নি। ওকে, এই যে ওকে, এখন আর কারো মন খারাপ নেই, খালি কি লাইন ছাড়া হয়ে গেছে একটু নাকি? আচ্ছা, এই ঠিক আছে, এখন যদি আমরা চাই এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে ওইদিকে গিয়ে কী হবে? তোমরা সবাই জানো স্কোয়ারকে পাঠাই দিলে রুট হয়ে যায়। আসলে অনেক ব্যাখ্যা এসবের, সেসব দিকে আমরা যাইতে চাই না, ছোটো মানুষ ছোটো ছোটো জিনিস শিখি, তাই না? আচ্ছা, তাহলে আমরা রুট লিখে লিখব 121 ভাগ 100। এই রুটটা আসলে 2 জনের উপরে, তাহলে আমরা সেখানে লিখতে পারি কিভাবে? আচ্ছা, আমরা একটু পরের লাইনে যাই, মানে পরের পেজে যাই, ঠিক আছে? দেখো সেখানে এরকম লাইনটা, বা 100 যোগ আর ভাগ হলো 100 সমান, এই যে রুট করবা 121 নিচে থাকবে রুট 100। তো জানো এই দুটো রুট করলে হয় উপরে 11, নিচে হয় 10। আচ্ছা, এইদিকে দেখো তো 100 কী অবস্থায় ছিল? ভাগ অবস্থায়, ডান পাশে পাঠাই দিলে কি হবে? এইদিকে থাকবে 100 আর 100 যোগ আর এখানে থাকবে 100। ওকে, এইটা কেটে দিলাম, থাকে কি? বা 100 যোগ আর থাকে 11 আর 10 গুণ করলে হয় 110। ওকে, বা আর ইকুয়াল এইদিকে 100 ওইদিকে যোগ অবস্থায়, তাহলে বিয়োগ করতে পাঠাই দাও 10 আর ইকুয়াল 10 টাকা। কিন্তু আমাদের নির্ণেয় মুনাফার হার নাকি? হার লেখার সময় কি লিখতে হবে? হার সমান 10%। ওকে, আমরা দেখলাম আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল মুনাফার হার নির্ণয় করা, সেটা একটি চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করে, তাই তো? এই যে এতক্ষণ আমরা কথা বললাম, এসব শিখলাম, কি কাজে লাগবে আমাদের জীবনে? আশা করি তোমরা একবার পড়লেই পেরে যাবে উত্তরটা। এরপরে কি থাকতেছে? আচ্ছা, এরপরে বিদায়ের পালা। আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব এই অধ্যায়ের সাধারণ যে শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, অনেকগুলো দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।